সাহিত্য আমাদের সামনে উপস্থাপন করতে পারবেন বলে আমি বিশ্বাস করে আজকে তার এই প্রকাশনা এবং তার ব্যক্তি জীবন এবং মানুষের জন্য তার যে আকুতি, দেশের জন্য যে তার ভাবনা এবং আগামী রাজনীতির জন্য যে পরিচ্ছন্নতা তিনি কামনা করেছেন, তার সবকিছু সার্থক হবে যদি আমরা আগামী পৃথিবীকে এমন করে সুন্দর করার প্রত্যয় নিয়ে কাজ করে দিতে পারি। আপনাদেরকে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে কথা শেষ করছি। জয় বাংলা, জয় আমাদের সহকর্মী নবীন সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সমাজসেবী এবং আজকে লেখক হিসাবে যার পরিচয় উন্মোচিত হতে যাচ্ছে, ইঞ্জিনিয়ার এনামুল হকের লেখা কত যে পথ পেরিয়ে বইয়ের প্রকাশন উপলক্ষে উপস্থিত হয়েছেন মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব উপস্থিত হয়েছেন, বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক এবং চিকিৎসার পাশাপাশি তিনি জাতির জন্য বঙ্গবন্ধুর কাজ করতে মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার গুলাবসিন আলী সাহেব উপস্থিত আছেন। আমাদের আরো একজন সহকর্মী মাননীয় সংসদ সদস্য শাহরিয়ার সাহেব উপস্থিত আছেন। আরো একজন মাননীয় সংসদ সদস্য আমাদের নুনি গোপাল মন্ডলদা উপস্থিত, সুধীবৃন্দ উপস্থিত, সংবাদ মাধ্যমিক এই ধরনের একটা সুন্দর আত্মজীবনীমূলক বই লেখার জন্য আমি এনামুল হক সাহেবকে ধন্যবাদ জানাবো। আমি গতকালকে উনি আমাকে বইটা দিয়েছেন হাতে, আমি সম্পূর্ণ বই পড়তে পারিনি, আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। তবে আমি সামান্য কিছু পরাকৃষ্ট করেছে এই বইটাকে মনে হয়েছে তার জীবনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটা সত্যবাদ, একটা সুন্দর স্পষ্ট উচ্চারণ। উনি এই বইয়ের প্রাক বছরের 6 এবং 47 পৃষ্ঠা একটা জায়গায় বলেছেন, দুঃখ আমি বলবো কালে দুঃখ কালে পড়ে, দুঃখ হইল মনের আগুন বুকের মধ্যে জ্বলে। সেই কষ্টের আগুন চিরদিন বুকের মধ্যে দিকে দিকে চলছে বলে একটি দর্শন আমাকে গভীরভাবে আলোড়িত করেছে, প্রভাবিত করেছে যে জীবন বাহিত হবে জীবনেরই প্রয়োজনে মানুষের কল্যাণ। এই ব্রত, এই সাধনায় আমাকে পথ চালাতে প্রাণিত করেছে প্রতিদিন। খুব সুন্দর একটা কথা বলেছেন। এই কথাকেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দুঃখের বেশি এসেছো বলে তোমায় নাহি ডরিব হে, যেখানে ব্যথা তোমাদের সেটা নিবিড় করিয়া ধরিব হে। আসলে যারা দুঃখ জয়ী মানুষ তাদের জীবনে দুঃখের কোনো স্থান নেই, দুঃখ তাদেরকে স্পর্শ করতে পারে। আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি, মানুষ জেলখানার কথা শুনলে আত্মা ওঠে, খুবই ভীতিকর অবস্থার মধ্যে পড়ে। কিন্তু আমি এরশাদ সাহেবের সময় থেকে এই তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে সব সরকারের সময় জেলখানায় গিয়েছি, প্রায় 36 মাস বিভিন্ন মামলায় জেলখানায় গিয়েছি। জেলখানায় কিন্তু আমাকে একটু বিদ্যুৎ করে না, একটু কষ্ট দেয় না। কারণ জেলখানায় গেলে সেখানে আমি লেখাপড়া করা, নির্বাচন প্রতিনিধি করা, নিজেকে জানার এবং পৃথিবীকে বোঝার এত সুন্দর একটা নিবিড় একটা পরিবেশ পাই, এটা বাইরে কিন্তু সেই পরিবেশে এটা এই জন্যই হয়েছে যে আমি জেলখানার যে ভালো দিক সেটাকে আমি গ্রহণ করতে পেরেছি। এই জন্যই আবার আমাদের একই কথা আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম সাহেব বলেছেন, যার নামের আগুনে বসিয়া হাসি ফুসবে। আসলে দুঃখকে যারা জয় করতে পারে তারাই কিন্তু মানুষের জন্য, সমাজের জন্য, এই মহান সৃষ্টির জন্য অবদান রাখে। তো আমাদের জাতির জন্য বলে গেছেন সব সময় আমার দুঃখী বাঙালি। আমরা সেই দুঃখী বাঙালি জাতির একটা অংশ। আমরা দুঃখী বাঙালির মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এনামুল ভাই যে প্রথমে কাজ করছেন, ওনার জীবনকে ব্যয় করবেন মানুষের জন্য, জীবনের জন্য, ওনার জীবন উৎসর্গ করবেন বাংলার দুঃখী মানুষের জন্য। ওনার এই প্রতিজ্ঞা, এই অঙ্গীকার যেন মৃত্যুর আগ পর্যন্ত উনি প্রতিপালন করেন, আমি আজকে তিনি এই শুভকামনা করি। কয়েকদিন আগে আমি ওনার এলাকায় গিয়েছিলাম, এবারে কথাটা রাজনৈতিক ভাবে নেবেন না, আলুর ফলন এত বেশি হয়েছে, আমি আমার এই দীর্ঘ জীবনে এত আলুর বাম্পার ফলন
গতকাল তো আমার একজন কর্মী ফোন করেছে, আমি 6 কাঠা জমি লাগিয়েছিলাম, নেতা এবার আমার জমিতে 36 মণ আলু। আমি তার এলাকার উপর তারা আমার এলাকা কিন্তু পাশাপাশি এলাকা, এবং নির্বাচনী আসনে একসময় এক ছিল, পরে বিভক্ত হয়ে গেছে। তার আসনের বিভক্তি আমার এলাকায় গেলাম কয়েকটা উদ্বোধন করার জন্য। রাস্তার দুধারে মানুষ মনে হয় আলু নিয়ে একটা কষ্টের মধ্যে পড়ে গেছে। তার আলুর বস্তাগুলো বউ, মেয়ে এবং স্ত্রী মিলে তারা রাস্তার উপর আনতে পারছে না, কারণ আমাদের ওখানে যোগাযোগ অবস্থা কিন্তু খুব খারাপ। প্রোডাকশন সেন্টার থেকে গোল্ড সেন্টারে যেতে খুব কষ্ট। তো তার পাশে আমি বললাম আলুগুলো নিয়ে তোমরা কোথায় যাও? তো ওরা বললো যে আমাদের এনামুল ভাইয়ের কোল্ড স্টোরে যাচ্ছে আলু। জায়গাগুলো না হলে আমি বলবো আরো একটা আলুর কোল্ড স্টোরেজ করবো, যাতে গরিব মানুষগুলো আলুর ন্যায্য মূল্য পায়। আপনাদের সবাইকে আমি সুন্দর একটা অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমিও এনামুল ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এখানে উপস্থিত হয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, বিমুক্তি বাংলা। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার এই বই প্রকাশের অনুষ্ঠানে এসে আপনি আমাদেরকে গর্বিত করেছেন, আনন্দিত করেছেন, সম্মানিত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সমাজ কল্যাণ উপদেষ্টা যারা ডাক্তার মুদাসসির আলী, উনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য। উনি সবসময় আমাকে বাবা বলে ডাকেন। ওনাকে আমি বিশেষ করি আমার সকল কর্মকর্তা, আমার অফিস এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর উপস্থিত হয়েছেন আমাদের সহকর্মী এমপি জনাব শাহরি আলম, জনাব নরিগোপাল মন্ডল এবং সাবিল ভাই আমাদের পাশে উপস্থিত আছেন, সুধী মন্ডলী এবং সংসদের অনেক কর্মকর্তারা উপস্থিত আছেন, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো না, আমি সব বলে দিয়েছি আমার বইয়ে, আমার বলার কিছু নেই। একটা জিনিস আমি এখানে খুব কষ্ট করে আমার নিজের সমস্ত জিনিসই আমি এখানে লেখার চেষ্টা করেছি। তার মধ্যেও লেখার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে। আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা, আমার কর্মজীবন, পরিশেষে ব্যবসায়িক জীবন এবং রাজনৈতিক জীবনের সঙ্গে মিলিয়ে আমার এলাকার সামাজিক, আমার বাগমারা এলাকার কিছুটা ভৌগোলিক অবস্থান, মানুষের জীবনযাত্রা, মানুষের অন্যান্য যে জিনিসগুলো বিশেষ করে সাহায্য করেছেন, আমরা চেষ্টা করেছি এখানে তুলে ধরার। কিছু ছাড়া হতেই পারে যে জিনিসটা আমরা আমাদের বাগমারা, বাংলার ভাই, সর্বহারা, এই যে নেগেটিভ কথাগুলো, এগুলোকে পজিটিভ করার জন্য আমি কাজ করে যাচ্ছি। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, আগামী দিনে যেন এই ধরনের দুর্নাম থেকে আমরা উঠে আসতে পারি, সেই ভাবে আমি কাজ করে যাচ্ছি। আমি সবার দোয়া চাই। এখানে বাংলাদেশের অভ্যুত্থানের প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, মুক্তিযুদ্ধের ভূমিকা বিভিন্ন গ্রন্থ থেকে যতটুকু আমি জানি, কারণ আমি মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 6 বছর, আমি বিভিন্ন গ্রন্থ থেকে নিয়ে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সর্বোপরি আমার প্রিয় ব্যক্তিত্ব জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে সম্ভব সবটুকু আমার দেওয়া বইয়ে চেষ্টা করেছি। আপনারা একটু পড়বেন, ভালো লাগলে আমি কৃতার্থ হব, ধন্য হব। সবাইকে অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সালাম গ্রহণ করুন। এখানে আসা আমার অনেকগুলি কারণ। একটি হচ্ছে
এনাম বলেছে আসলে আমার সন্তান তুল্য, সুতরাং আমাকে যে আসতে হবে এটা স্বাভাবিক এবং আমি আসছি। আর যে ব্যক্তিটি এখানে আজকে প্রধান অতিথি হিসেবে এসেছেন, আমরা যারা মহান জাতীয় সংসদের কার্যক্রম সামনাসামনি দেখি, এমনকি টেলিভিশনও যদি লাইভ দেখি, তাহলে যদি তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব দিকে লক্ষ্য করেন, তাহলে অবশ্যই শ্রদ্ধায় তার প্রতি মাথা অবনত হয়ে আসে। আর আমি ব্যক্তিগতভাবে ব্যতীত, কারণ মাত্র 42-43 বছর আমার পরিচিত এবং আমার বন্ধু এবং একসাথে আমরা সেই 60 দশক থেকে আসি তো অনেকের সাথে, মানুষ 19 শত থাকে, কিন্তু একই আদর্শে একটাই থাকলেন না। হঠাৎ যদি ভাবেন যে মহান জাতীয় সংসদের স্পিকার বিরাট ক্ষমতাশালী, তাহলে পিছনের দিকেও যদি একটু তাকিয়ে দেখেন, তাহলে তার প্রতি সবচেয়ে জাস্টিস করা হবে। আমার বন্ধুর সাথে কোথাও সুযোগ পেলে আমি যাই, শুধুমাত্র আমার সহকর্মী থাকতে যেতে চাই, কারণ সে গেলেই বোঝায় যে ভাবি এই হয়তো আপনি যদি তাহলে আমার ভাষায় সেগুলো ম্যানেজ করতে হবে। সেটা ছাড়া আমি সবসময় যেতে চাই, কারণ আপনারা দেখবেন যে কঠিনতম সময়েও শুধুমাত্র নিজের প্রজ্ঞা দ্বারা হয় না, একটি যে মানসিক অভিভূত লাগে। কয়েকদিন আগে দেখেছেন উনি টাইম পার হয়ে যাচ্ছে, তাও বিরোধী দলের সংসদে বলেই চলছে এবং অনেক রেলিভেন্ট বক্তব্য হচ্ছে না। উনি সভাপতির মতো বলতেছেন মাননীয় সদস্য বন্ধ করার তো অনেক পথ আছে। এইখানেই হচ্ছে একজন মহান ব্যক্তি। এবং ইতিমধ্যে অন্তত পক্ষে আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি প্রায় 49 বছর রাজনৈতিক পরিক্রমার সাথে যুক্ত। তাতে আমার মনে ইতিমধ্যেই যদি মহান জাতীয় সংসদে যখন এক সময় মূল্যায়ন হবে, তার নাম অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ জাতি অনেকদিন পর্যন্ত এরকম মহান জাতীয় সংসদের স্পিকার, সেই একজন মানুষের সাথে আসা এবং 60 দশক থেকে একই পথ চলেছে, এটা বলার সুযোগ দেওয়ার জন্য আমি এই দিনামকে থেকে শুরু করে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে স্বাভাবিকভাবে আসতে পারে মানে হয় কি কিছু লোক আর আমাদের সঙ্গে বড় হয় না, কারণ শাহরিয়ার আলমের কথাই বলি, ইসলামিয়ান বলে আমাদের কাছে ছোট ভাই, এরা কবে বড় হবে সেটা জানি না। সেই জন্য এদের সাথে এসে কিছু বলার সুযোগ পেলাম, বিশেষ করে সারাজন চোখের ডাক্তারি করছি তার নগদ টাকা নিয়ে, এইসব জায়গা তো একটু কঠিনতম কাজ। তা আমি সর্বপ্রথমেই বলবো, ওর নামটা আমার পছন্দ হয়নি, কবে যে পথ ফিরে, আরে বাবা পথ তো মাত্র ফাউন্ডেশন দিলাম, এর দিকে বিল্ডিং বলা যায়, বহুত এখনো বাকি। তা এরপরে লিখতে হবে যে কিছু পথে আসি, তারপরে কত দূর, তোমার তো লেখেই যেতে হবে, পথ তো আর দেখবাই হয় না। আমি অনেক আগে আমার একটা ব্যক্তিগত মত হচ্ছে, আমার বন্ধু মহান জাতীয় সংসদের পরিষ্কার করবেন যে আসলে আত্মজীবনী যদি লিখতে হয় তাহলে মৃত্যুর পর লেখাই সুবিধা, কারণ সত্যি কথা জীবিত অবস্থায় লেখা সুবিধা, সেইগুলা বাইরে গিয়েছে। তা ইনামের বইয়ের চরণ আমার ও সন্তান তুল্য, আমার বাসায় মাঝে মাঝে মেয়ের মতোই যায়। আমি তোমাকে বলতে চাই মা, তুমি যদি পিছনে না থাকতে বইয়ের দূরের কথা এই পর্যন্ত সে আসতে পারতো না। হিসাবে একটা অবজেক্টিভ দৃষ্টি নিয়ে বিশ্বটা দেখতে হয়, যেরকম স্পিকার দলের বাইরেও দেখে, কারণ তাই নাহলে হবে না। তুমি সেই জন্য সেটা আমি পাবলিকে একইভাবে বললাম, তোমাকেও বলুন না বলুন, তুমি পিছনে ঠিক মতো যদি সমর্থন না করো, তাহলে তার সামনের দিকে এগোনো কঠিন থেকে কঠিনতম হবে এবং এগোতেই পারবে না। সুতরাং এখানে অবদান রাখার সবচেয়ে বেশি সুযোগ তোমার, এবং আমি নিশ্চিত তুমি সেটা রাখবা। আর বাগমালার এমপি হিসাবে সেটা সত্যি সত্যি বাঘ, এটা আমি জানতাম না। আজকে জানলাম যে মহান জাতীয় সংসদের স্পিকার সবচেয়ে পিছনে ঢুকে যায়। আমরা যারা 60 দশকে যখন এই ঢাকা রেসকোর্স ছিল, তখন যে ঘোড়াটা পিছনে থাকতো বন্ধুরা বাঘের বাচ্চা বলে, কারণ সবগুলো তাড়াই দিচ্ছে। বাঘের বাচ্চার মতো ওই জন্য আমার মনে ওই জন্য তাকে পিছনে সিট দেওয়া হয়েছে, যাতে সামনে এবং স্পিকার দৃষ্টি কিন্তু দিকে যায়। মাঝখানে হলে সে এত সুযোগ পেত না, যেটা শাহরিয়ার বলছে। আমার মনে হয় সেই দিক থেকে খুব সৌভাগ্যবান। তবে লেখক সম্পর্কে আমার একটি কথা
আমি আমার সবসময় গরমের দিনে অনেক সময় শীতের দিনে লস করে ফেলি, আমি এসব করে ফেলি। সরকারি দলের একজন এমপি হিসেবে রাজনীতি শুরু করা একটি কঠিনতম সংগ্রামের পথে অগ্রসর হওয়া। এখন যত লোক পাওয়া যাচ্ছে, যত লোক তোমার মিষ্টি কথা বলতেছে, রাজনীতি পরিকল্পনায় আল্লাহর রহমতে দীর্ঘদিন থাকবা, এমন অনেক সময় আসবে যখন মাইক্রোস্কোপ দিয়ে কয়েকজন লোক খুঁজে পাবা না। তখনকার জন্য এখন থেকে প্রিপারেশন করা উচিত, এবং এই প্রিপারেশনের জন্য একটি মাত্র জিনিস যথেষ্ট। আমার বন্ধুরা আমি সাক্ষী রেখে বলছি, জাতির জনকের আদর্শ থাকবে বুকের ভিতরে, এবং বর্তমানে জাতির জনকের কন্যা আছে, তার নির্দেশিত পথে চলার চেষ্টা করা। তখন নিজেই আসে 1-11 পরে। আমার কথা বাদ দিলাম, বন্ধু আমার বন্ধু কি করছে দেখেন, করার জন্য কিছু লাগে না, পোস্ট লাগে না, ওইসব অটোমেটিক হয়ে যায়, আদর্শিক পোস্ট ক্রিয়েট করে দেয়। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা কিন্তু আমি কোনো সময় পার্সোনাল প্রেসিডেন্ট ছিলাম না, এখন ওসব ভালো লাগে, ওর জন্য যেটা লাগে সেটা আদর্শ কমিটমেন্ট। তা সেই জন্য বাবা বহু কঠিন পথ কিন্তু সামনে, কারণ যে দলের থেকে এমপি হয়েছে এই দল কিন্তু কখনো রাষ্ট্রীয় দায়িত্ব তারা, কারণ কেউ তারা বিশ্বাস করে রাস্তায় সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে জনগণ তাদের বাইরে দেয় না। যে এই নাম বদল নিয়ে অনেক কিছু বলতে চাই, আমি খুব সংক্ষেপে জিনিস বলতে চাই। আসলে কিন্তু নাম বদলের রাজনীতি আওয়ামী লীগ তো করেই না, জাতির জনকের বঙ্গবন্ধুর প্রশ্ন না। কিন্তু আপনারা দেখেছেন জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, হত্যাকারীর সাথে যারা হত্যার সাথে জড়িত তাদের নামে জনগণের সম্পত্তি থাকবে, এটা জনগণ সমর্থন করে না। যদি খুনিদের নামে এইসব জিনিস থাকে, আমরা কি করবো? নিজের চামড়া বসাবো না? রাজনীতি করলে কারণ চামড়া বসানো নিষেধ না। আমরা আসলে যারা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, বেনিফিশিয়ারি হত্যার সাথে জড়িত, তাদের নামে জনগণের কোন সংগঠন কোনো কিছুর নাম থাকতে পারে না। আমরা এদেশের ইতিহাসের অংশ হিসেবে এই জন্য নাম করেছি। আপনারা বঙ্গবন্ধুর হত্যা ডিটেইলস ডেসক্রিপশন দেখেছেন, ইন্টারভিউ শুনেছেন, বহু কিছু শুনেছেন। যারা লেখেন ভালো খুব ভালো লাগে, তাদের আমরা খুব সালাম করি। দয়া করে যেরকম দেখতাম যখনই তারা এদেশে কিছু বুদ্ধিজীবী তারা নিরপেক্ষ থাকতে চায়। নিরপেক্ষ কি জানেন তো? নিরপেক্ষ হচ্ছে যে বিরোধী দলের সব সমালোচনা করে বলা হবে তবে জননেত্রী শেখ হাসিনা এটা করেছে, তাহলে নিরপেক্ষ। তবে বলে তারা কিছু ক্রিটিসাইজ না করলে ওই সব নিরপেক্ষতা আমরা বিশ্বাস করি না, রামকৃষ্ণ মিশন করি না, ধর্মশালা চালায় না। অবশ্যই দেশ পরিচালনার দায়িত্ব জনগণ যা চাবে সেটা করতে হবে। জনগণ চায় না খুনিদের নামে কোনো জাতীয় প্রতিষ্ঠান থাকবে না, এটা সাফ কথা। যদি অবশ্যই কেউ জাতীয় নেতা হয়, মহান নেতা হয়, তার নাম অবশ্যই থাকবে না। আমরা কোনো প্রতিষ্ঠা রাজনীতি করতেছি না। তারা বঙ্গবন্ধু সেতু থেকে শুরু করে সমানে নাম পরিবর্তন করেছে দেখে একটি নাম আমরা পরিবর্তন করতেছি না। আমরা শুধুমাত্র ইতিহাসকে সঠিকভাবে সঠিক স্থাপন করার নৈতিক দায়িত্বকেই করতেছি। এটা না করলে জনগণ আমাদেরকে বিচার করবে। ভাই, জনগণের বিচার বড় কঠিন, আমরা বিনা দোষে ওই বিচারের কি করতে চাই না। সুতরাং আমরা এইভাবে করে যাব, এবং যারা এখনো খুনের সাথে জড়িত অবশ্যই তাদের বিচার এদেশের মাটিতে হতেই হবে। যেমন ৭১ হত্যাকারীদের বিচার হবে, এর মাঝে যারা হত্যা করেছেন তাদের হবে, ২০০৪ হত্যাকারীদের হবে, জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারী, এমনকি পরবর্তীতে তারা হত্যার বিচার জানান না চান সেই সব হত্যাকারীর কাণ্ডের বিচার হবে। কারণ হচ্ছে যে সেই সব নিজের স্বামীর অনেকে হত্যার বিচার চায় না, কারণ হচ্ছে ধরা পড়া হয়। আমরা তার সাথে যারা সমস্ত হত্যাকারীদের বিচার করতে হবে, এবং হত্যাকারীদের নামে কোনো জাতির প্রতিষ্ঠান থাকবে না, তাহলে জাতি আমাদেরকে অবশ্যই পরিত্যাগ করবে। আমরা কত বোকা লোক না, সেটার মধ্যে আমরা নাই। আমি বলি করেছে সেটাই না, তার স্বপ্ন আছে, এবং স্বপ্নকে বাস্তবায়িত করার সময় সে স্বপ্নের বেড়াজাল না তুলে কঠিন পরিশ্রমের দ্বারা যেরকম বিল্ডিং এর ফাউন্ডেশন দ্বারা তার জীবনের ফাউন্ডেশন দিয়ে চলেছে। এই জন্যই তার বইটা আমাকে আগেই প্রতিটা লাইন পড়তে পারছি, এবং আমি খুবই আমার ভালো লাগছে যে আমার ধারণা ছিল যে ভিতরে অনেক কথা বলা যায় না, এই ছেলেটি এই বয়সেই সত্যি কথা বলার সাহস দেখিয়েছে। এই জন্য অবশ্যই তাকে আমি সব ভালো সময় সাহস দেখানোর কাজে লাগে।
তবুও আমার মনে হয় যে যতদিন জীবিত আছি মোটামুটি ভাবে জীবন সায়নের দিকে এখন আর ওই ঠকায় না, বিকেল বেলায় সন্ধ্যার কাছাকাছি, সুতরাং পরিষ্কার বক্তব্য দেয় ভালো, কারণ না হলে পরে ইতিহাসের বিচারে আমাদের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। তা এই জন্য আমি মনে করি যে একটি আলো সরণি তুমি শুরু করছো। তোমার এই এলাকাতে আমি গিয়েছি এবং দেখেছি যে রাস্তাঘাট থেকে শুরু করে জনগণকে আমরা যেটা বলেছি যে প্রত্যেক পরিবারের জন্য অন্তত একজনের উপার্জন ক্ষমতা, সেটা তুমি একটি বাস্তব প্রয়োগ তোমার নিয়ে শুরু করেছো। প্রতিটি এমপি যদি তার এরিয়াতে এইভাবে শুরু করতে পারে তাহলে তো দিন বদল সহজ হয়ে যায়। অনেকের পক্ষে একইভাবে করা অনেকগুলি কারণে সম্ভব না, সেটা আমি বুঝি, কিন্তু আমার মনে হয় তুমি একটি বাস্তব উদাহরণ। আর আমার একটু ঐতিহাসিক সংযোগ আছে তার সাথে, যেহেতু আমি আওয়ামী লীগের কোনো বড় নেতা তখন ছিলাম, এখন না, আর তখন ছিল এমনকি আওয়ামী লীগের আমি প্রাথমিক সদস্য ছিলাম। আমাদের চিকিৎসক হিসাবে এবং ওখানে আমার যতই আমাদের এখানে নাম করা লোক থাক, আমার বিশ্বাস ঐনন্দিন শুরু ইলেকশন জিতবে, কারণ ভোট নিবে কিনা সেটা স্পিকার সাহেব সেটা তাদের পরিণতি এইভাবে হয় স্বাভাবিক, সেই জন্যই হয়। এই যে ছিন্নমূল মানুষের স্বার্থ থেকে শুরু করে সব কিছু যেগুলো তুমি করেছো বাবা, সেগুলোকে সাথে রাখতে হবে এবং আদর্শের সাথে রেখে এই জনগণের থেকে যেন বিচ্ছিন্ন না হয়। আমি যখনই ফোন করি দেখি সেই নির্বাচিত এলাকায় আছে, এইটা একটা বিরাট জিনিস। এবং এই জন্য আমি মনে করি যে তোমার যে বিনয়ী ভাব, তোমার এটাকে যেহেতু জীবনের এবং সময়ের সাথে তুমি এটাকে এক করে নিয়েছো, এই জন্যে তুমি যে আজকে পুস্তকটা রচনা করেছো, তোমার যে ভাষার শৈলী, এবং আমি তো একজন পাঠক হিসাবে বুঝি আমরা কিছু কিছু ড্রাই লেখা লেখছি, এইভাবে লিখে নেই বাবা, তাতে মনে হয় যে এটা সাহিত্যের দিক থেকেও মূল্য আছে। এবং আমি মনে করি তোমার এইটাকে অনেকেই আকৃষ্ট হয়ে, যেটা ইতিমধ্যে শাহরিয়ার বলছে, অনেকেই যদি লেখার দিকে খেয়াল হয় অসুবিধা নেই, তবে শাহরিয়ার একটা অর্নিং দিতে চাই, এখনই যে বৌদ্ধ সম্বন্ধ সব লিখে দেবে না, কারণ এখনো ভবিষ্যৎ অনেক পড়ে আছে, পরে ঝামেলা করবা। এইটা মুরব্বীর উপদেশ, সব কিছুই ওর সাথে তাল মিলিয়ে চলুন। লেখলে যা যা নিজস্ব মডেল লেখবা, না কিন্তু বিপদ আছে, আমার তো দিও না যে মুরব্বী হিসেবে। সুতরাং এই যে ওদের নিজের ব্যক্তি জীবনকে শুরু করে সামগ্রিকভাবে সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবনে মিশতে পেরেছে, এইটা কিন্তু একটি এতদিন শুধু ভাবতাম, এখন দেখলাম যে নির্মোহভাবে এটি উচ্চারণ করেছে না, লিখিত ডকুমেন্ট করেছে। এই কারণেই মানুষ দেখা যায় সময় এবং জীবনের উপলব্ধি অনেক সময় কিন্তু দেশকালের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেই সামাজিক ধর্মীয় বিভিন্ন ক্ষেত্রে যে সামাজিক অবক্ষয় হচ্ছে, এর অবক্ষয়ের জন্য আমার খুব সৌভাগ্য হয়েছিল মাত্র 7-8 দিন আগে দুইজন নোবেল লরিয়েটের মাঝখানে আমি বিশ্বজিৎ বক্তৃতা, একজন হচ্ছেন আমাদের ওই ডক্টর ইউনুস, আর একজন হচ্ছেন মাহমুদ হোসেন। তা সেখানে আমি 4.5 মিনিটের বক্তব্য দিয়েছিলাম, সেইটাই উদ্ধৃতি করে বলবো। আমরা সিভিল সোসাইটি নিয়ে আমি বলছিলাম যে আমাদের সিভিল সোসাইটির একটি সুবিধা হচ্ছে যে জনগণ যেটা হবে এটা আমার ভাবনা না, তারা হচ্ছে সিভিল সোসাইটি সবসময় রাজনীতিবিদদের গালাগালি করে, আর যখন জাতির জনক বঙ্গবন্ধু 1975 সালে হত্যার পর থেকে শুরু করে জাতীয় দুর্যোগ মুহূর্তে ওরা সবসময় সেফ ডিস্টেন্সটাকে পছন্দ করে, আর ভালো দিন দেখলে আমাদের খুব উপদেশ দেয়। আর রাজনীতিবিদরাই সুদিন দুর্দিন সবসময় থাকতে হয়, সুতরাং তাদের সাথে আমাদের একটি থাকবে, কারণ ওরা সিভিল, সুতরাং ওরা ওই সিভিলের বাইরে যাইতে পারে না। আর আমরা আবার ওই শুধু সিভিল থাকতে পারি না, আমাদের রাস্তায় ঘুরতে হয়, ঝড় বৃষ্টির ভিতরে থাকতে হয়। সুতরাং একটি মৌলিক পার্থক্য থাকবে। সুতরাং সেদিন সুযোগ পেয়ে দুইজনকে আল্লাহর মধ্যে আমি উপদেশ দিচ্ছি। তা আমি সেই জন্যই বলবো যে আমাদেরকে যারা রাজনীতির সাথে যুক্ত, তাদেরকে সমস্ত কিছুর মধ্যে থেকেও এর মধ্যে জনগণের সেবা করতে হবে। কে কি বললো না বললো, রাজনীতিবিদরা অধিকাংশ জীবনে কোনরকম ভাবে জনগণকে যতই করা হোক, জনগণ খালি তালি দেবে, ঠিক না? তালি দেয় লোকজন রেডি রাখতে পারলে, রেডি রাখতে দেয় না, এটাই মোটামুটি স্বাভাবিক। তার মধ্যে এটা করতে হবে কেন? করতে হবে আদর্শের কারণে, বিশ্বাস। এটা কি 11 পরে তখন যে আমি ভাই বহু কিছু করছেন, এই বইতে সবার ভালোভাবে পড়া উচিত, কিনে পড়া উচিত, যে সত্যিকারে
দারিদ্র্যের মধ্যে থেকেও কি করে একটা ফিক্সড যদি নিজের আদর্শ থাকে, টার্গেট থাকে এবং টার্গেটে যাওয়ার জন্য যদি কঠিন পরিশ্রম করা আকাঙ্ক্ষা থাকে তাহলে দেখা যায় সেখানে পৌঁছানো যায়। এই জন্যই আমি বলবো যে ইনামের তো করছে, আমি মনে আরো দামও 500 টাকা, তাই এই জন্য অনেক ঝামেলা আছে। আমি একটা জিনিস বলবো, তার দায়িত্ব হিসাবে কত অনেক কাজ করে জনগণের জন্য, তা অন্তত পক্ষে তার এরিয়া সম্ভব হলে গ্রেটার রাজশাহীতে যেন যে কোনো সোর্সের থেকে টাকা নিয়ে প্রত্যেক লাইব্রেরিতে বইটি দিয়ে দেওয়া উচিত। কারণ হচ্ছে যে কিছু কিছু জিনিস পড়লে আমাদের ভবিষ্যৎ বংশধররা তারা অনুপ্রাণিত হবে, এটা মনে করি একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি। কারণ এই জীবনের আয়না খেলে আমার চেহারা দেখলাম অন্য কাউকে দেখাইলাম না, তাহলে তো দামি আয়না কিনে কোনো লাভ নাই। সেই কারণের জন্য আমি বলবো যে এইটা আমি বহু